गुड आफ्टरनून स्टूडेंट्स। आज के दशम श्रेणीर पथेर दाबी এই গদ্যটি পথের দাবি এই গদ্যটি আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটি একটি দেশাত্মবোধক গল্প। দেশাত্মবোধক উপন্যাসের কিছুটা অংশ এখানে তোমাদের পাঠ্য বইয়ে তুলে দেওয়া হয়েছে, যেটা তোমাদের পাঠ্যে সাহিত্য সঞ্চয়নে গল্প হিসেবে এসেছে। কিছুটা অংশ পথের দাবি আসলে একটি উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেশাত্মবোধক উপন্যাস। যদি তোমাদের প্রশ্ন আসে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি ছোট গল্পটি উৎস কী, তখন বলতে হবে পথের দাবি উপন্যাস, যেটা 1926 সালে প্রকাশ পেয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে সালটা আমি ঠিক বলতে পারছি না, 26 না 29, আমি তোমাদের প্রশ্নোত্তর যখন আলোচনা করব তখন বলে দেব সঠিকটা। পথের দাবি উপন্যাসের অন্তর্গত পথের দাবি ছোট গল্প। আর আসতে পারে যে এই উপন্যাস নয়, এই পথের দাবি ছোট গল্পটি কী জাতীয় ছোট গল্প, তখন কিন্তু লিখতে হবে তোমাদের দেশাত্মবোধক ছোট গল্প। দেখবে তোমাদের এমসিকিউয়ে আছে রাজনৈতিক, সামাজিক, দেশাত্মবোধক আর কোনোটিই নয়, এই 4টে অপশানে থাকে। তোমাদের উত্তর হবে দেশাত্মবোধক। ঠিক আছে? আশা করছি তোমরা এবার বুঝতে পারছো। আমি শুরু করছি, মূল গদ্যে চলে যাচ্ছি। পথের দাবি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন 6 বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল যে সম্মুখ মানে সামনের যে হলঘরটা ছিল সেখানে কতজন বাঙালি ছিল? 6 জন। দেখো, প্রশ্ন কিন্তু প্রথম থেকেই শর্ট প্রশ্ন আছে, তাই তোমাদের খুব খুঁটিয়ে পড়তে হবে। আমি আলোচনা করতে করতে এগিয়ে যাচ্ছি। জন 6 বাঙালি মানে 6 জন বাঙালি ছিল মোটঘাট লইয়া। জগদীশবাবু ইতিমধ্যে তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। এখানে একটা চরিত্র হলো জগদীশবাবু। তো সেই জগদীশবাবু কি করেছেন? টিনের তোরঙ্গ আর ছোট বড় পুটলি খুলে তদারকি করতে শুরু করে দিয়েছেন। দেখছেন শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হয়েছে, মানে যে লোকটার জিনিসপত্র, সে তার জিনিসপত্রগুলো দেখছে, আর যে লোকটাকে সন্দেহ হচ্ছে লোকটাকে কোথাও একটা আলাদা ঘরে আটকে রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। যে লোকটাকে আটকে রাখা হয়েছে তারা কোথায় কাজ করছিল? এরা সবাই উত্তর ব্রহ্মে বর্মা, বাংলাদেশের বর্মা অয়েল কোম্পানিতে তেলের খনিতে কারখানায় কাজ করতো। এরা মিস্ত্রি ছিল। এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। তাহলে কেন মিস্ত্রিরা রেঙ্গুনে চলে এসেছিল? বলতে হবে যে বর্মা অয়েল কোম্পানির মিস্ত্রিরা উত্তর ব্রহ্মে জল হাওয়া সহ্য না হওয়ায় অন্য চাকরির উদ্দেশ্যে তারা রেঙ্গুনে চলে এসেছিল। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। দেখো, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? দেশদ্রোহী। ঠিক আছে? নাম কি? সব্যসাচী মল্লিক। তাকে নিয়ে আসা হলো কার সামনে? নিমাই বাবুর কাছে। লোকটি কাশিতে আসিল। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, লোকটি কাশিতে আসিল, কার কথা বলা হয়েছে? উত্তর হবে কিন্তু সব্যসাচী মল্লিক। ঠিক আছে? অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। সব্যসাচী মল্লিকের বর্ণনা দাও যদি আসে। এই যে বলতে হবে এখান থেকে, অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া তামাটে রং, রোদে পুড়ে তামাটে রং ধারণ করেছে। বয়স কত? এই প্রশ্নটা আসে। সব্যসাচী মল্লিকের বয়স কত? 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমের সে হাঁপাইতে লাগিল।
আচ্ছা, সহসা আশঙ্কা হয় যে সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি দৃষ্টি, চোখের দৃষ্টি। ঠিক আছে? আচ্ছা দেখো, সেই চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। কার কথা বলা হচ্ছে? সব্যসাচী মল্লিকের কথা। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে। তার চোখগুলোর কথা বলা হচ্ছে কিসের মতো? গভীর জলাশয়ের মতো, যাতে ভয় আছে, এখানে খেলা চলবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তি, তার যে প্রাণশক্তিটুকু আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস পাচ্ছে না। যেটুকু সে বেঁচে আছে সেখানে মৃত্যুও ভয় পাচ্ছে। কেবল এই জন্যই যেন সে আজ বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা অপূর্ব যে চরিত্র, এখানে গোটা গল্পে কিন্তু অপূর্ব চরিত্রটাই প্রধান হয়ে উঠেছে। আর একটা কথা বলি, যে মূল যে উপন্যাস পথের দাবি, সেখানে সব্যসাচী মল্লিকই কিন্তু প্রধান চরিত্র, অপূর্ব চলে যাচ্ছে সেকেন্ড চরিত্রে। এই গল্পের যে অংশটুকু তুলে ধরা হয়েছে, মানে উপন্যাসের যে অংশটুকু গল্প হিসাবে এখানে বিবেচ্য বা এখানে গল্প হিসাবে রাখা হয়েছে, সেইখানে কিন্তু অপূর্ব চরিত্র প্রধান হয়ে উঠেছে। দেখো, এবার দেখো বলা হচ্ছে যে সাহস করিতে মানে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। দেখো, তোমাদের কিন্তু প্রশ্ন আসে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কে কাকে বলেছিল? নিমাইবাবু অপূর্বকে একথা বলেছিল। কার উদ্দেশ্যে বলেছিল? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের উদ্দেশ্যে। কি বলো অপূর্ব? এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া, কার পরিচ্ছদের প্রতি? যার পরিচ্ছদের কথা বলা হয়েছে তিনি হলেন সব্যসাচী মল্লিক। তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। মানে এমনই তার বেশভূষা। তাহার মাথায় সম্মুখ দিকে বড় বড় চুল। কেমন দেখো চেহারার বর্ণনা এবার দিচ্ছে। মুখটার বর্ণনা আগে দিয়েছে, তামাটে রং হয়ে গেছে রোদে পুড়ে। এখন চেহারার বর্ণনা আর বেশভূষার পরিচয় দেখো এখানে আসছে। তার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। এমনই করিয়া ছাটা, এমনই ছোট করিয়া ছাটা, ঠিক আছে, ছোট করিয়া ছাটা। মাথায় চেরা সিঁথি আছে, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। তাহলে বলতে হবে যে ঘর কিসের গন্ধে ভরে গেছে? যদি প্রশ্ন আসে বলতে হবে লেবুর তেলের গন্ধে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। তাহলে বুক পকেটে যে রুমালের কথা বলা ছিল সেটা কি চিহ্নিত ছিল যদি প্রশ্ন আসে? উত্তর হবে বাঘ আঁকা। ঠিক আছে, উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পাড়ে সবুজ রঙের ফুল মোজা, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা ওই মোজা, বার্নিশ করা পাম শু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের চুড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাতমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু
কাকাবাবু কাকে বলল? কাকাবাবু সম্বোধন কাকে করলো অপূর্ব? নিমাই বাবুকে। কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি। বলছে আমি কিন্তু এই লোকটাকে ছাড়ানোর জন্য জামিন হতে পারি, কারণ যাকে আপনি খুঁজছেন সে কিন্তু এ নয়। কাকে খোঁজা হচ্ছে? দেশদ্রোহী সব্যসাচী মল্লিককে খোঁজা হচ্ছে, ঠিক আছে? সে এসেছে এইরকম ছদ্মবেশে, বোঝা গেল? তাকে কিন্তু কেউ চিনতে পারছে না, এমনই তার বেশভূষা। সে দেশদ্রোহী, তার পোশাক আচরণ দেখে কেউ বুঝতে পারবে না যে 30-32 বছরের সব্যসাচী মল্লিক, ঠিক আছে? নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব তাই বলল, আমি জামিন হতে পারি, একে ছেড়ে দেওয়া হোক। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবু কিছু বললেন না। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? তাহলে সব্যসাচী মল্লিক ছদ্মবেশে যখন এসেছিল তখন তাকে যখন নিমাইবাবু জিজ্ঞেস করলো, নিমাইবাবু ছিল ওখানকার বড়বাবু, ঠিক আছে? যখন জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তখন বলল, গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র। তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে? তাহলে মহাপাত্রকে এই কথাগুলো কে বলছে? নিমাইবাবু। তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে। বলছে, তোমার ট্যাকে আর পকেটে কি আছে দেখা যাক। তাহার ট্যাক হইতে একটি টাকা আর গন্ডা 6 পয়সা বাহির হইল। তাহলে গিরিশ মহাপাত্রের ট্যাকে কি ছিল যদি প্রশ্ন আসে? উত্তর হবে একটি টাকা ও গন্ডা 6 পয়সা। পকেট হইতে আরও কিছু ছিল, দেখো, লোহার কম্পাস ছিল, মাপ করিবার কাঠের একটা ফুটরুল ছিল, কয়েকটা বিড়ি ছিল, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইল, ঠিক আছে? শর্ট প্রশ্নে 1 নম্বরে এলে কিন্তু পুরোটা দিতে হবে। এবার যদি তোমাদের এমসিকিউয়ে আসে, অপশান দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই অনুযায়ী উত্তর হবে। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। তবে বস্তুটি পকেটে কেন? তোমাদের শর্ট প্রশ্নে আসবে, তবে বস্তুটি পকেটে কেন? কেন এই কথা বলা হয়েছে? কোন বস্তুর কথা বলা হয়েছে? তখন বলতে হবে গিরিশ মহাপাত্রের পকেটে থাকা গাঁজার কলিকা সম্পর্কে এই কথা বলা হয়েছে। আজ্ঞে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। কে বলল? গিরিশ মহাপাত্র। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কীরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, কিছুক্ষণ চুপ করিয়া থেকে বললেন যে, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমার মধ্যে বিদ্যমান বাবা। বলতেই পারতে খাই, মানে ওকে দেখে মনেই হচ্ছে ও খায় গাঁজা, কিন্তু ও বলছে কেউ যদি খায় তাই পকেটে রেখেছে, আমি খাই না। কিন্তু কদিনই বা বাঁচবে? এই তো তোমার দেহ, মানে তোমার শরীরের যা অবস্থা, ওর বেশভূষা দেখে আর শরীরকে দেখে ও এমনই ছিল। তো দেশদ্রোহী বলে ওকে বিবেচ্য করা হচ্ছে, মানে ওকে দেশদ্রোহী বলা হচ্ছে। বুঝতে পেরেছো? সম্পূর্ণ উপন্যাসটা পড়লে তোমরা বুঝতে পারবে সব্যসাচী মল্লিক কে ছিল। সব্যসাচী মল্লিক সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানে ওকে দেশদ্রোহী হিসেবে গল্পের যেটুকু অংশ তুলে ধরা হয়েছে, উপন্যাসের যেটুকু অংশ গল্প হিসেবে তুলে ধরা হয়েছে, সেখানে ওকে দেশদ্রোহী প্রমাণ করা হচ্ছে এবং তাকে খোঁজা হচ্ছে। এবং তার এই যে ছদ্মবেশ, এই ছদ্মবেশের রূপ দেখে, তার দেহ দেখে, স্বাস্থ্য দেখে তাকে বলা হচ্ছে যে, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না গাঁজা। বুড়ো মানুষের কথাটা শোনো, মানে ওকে বলছে নিমাইবাবু। বুড়ো মানুষ কাকে বলা হয়েছে? নিমাইবাবুর কথা বলা হয়েছে। বুড়ো মানুষের কথাটা শোনো বলতে নিমাইবাবুর কথা বলা হয়েছে। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আজ্ঞে না, মাইরি খাইনে। তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দি এই মাত্র, নইলে নিজে খাইনে। মানে ইয়ার বন্ধু কেউ যদি তৈরি করে দিতে বলে তখনও তৈরি করে দেয়। ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিলে ও খায়, না হলে ও খায় না। কাউকে যদি ও নিজে তৈরি করে দেয়, ও নিজে খায় না, ঠিক আছে? জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর। জগদীশবাবু বলছেন উনি হচ্ছেন দয়ার সাগর। পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়িয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ? পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন,
কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভায়া। আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। বলছে কোন ট্রেনটার দিকে? রাতের মেল ট্রেন, ঠিক আছে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। এটা বর্মায় মেল ট্রেন, রাতের মেল ট্রেন বর্মায় এসে পৌঁছেছে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। জগদীশবাবু কহিলেন, এই জানোয়ারটাকে কিন্তু ওয়াচ করার দরকার নেই। নেবুর তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। এই আসল কিন্তু পলিটিক্যাল সাসপেক্ট, যাকে সাসপেক্ট করা হচ্ছে যে এই সব্যসাচী মল্লিক, একেই বলা হচ্ছে। এমনই ওর বেশভূষা করে এসেছে না, কেউ আর ওকে সন্দেহ তালিকায় রাখছে না। বলছে যে এতে লেবুর গন্ধে এমন মাথার লেবুর তেলের গন্ধে ভরে গেছে, একে আর দেখতে হবে না, একে ওয়াচ করার দরকার নেই, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে দেখো, মহাপাত্র মানে গিরিশ মহাপাত্র কোন দিকে প্রস্থান করলো? উত্তর দিকের রাস্তা ধরে। ভাঙা টিনের তরঙ্গ ছিল, চাটাই জড়ানো ময়লা বিছানা ছিল, বান্ডিলে নিয়ে যে বিছানার বান্ডিলটা বগলে নিয়ে সে ধীর মন্থর পদে আস্তে আস্তে কী করলো? সে উত্তর দিকের রাস্তা ধরে চলে গেল। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, এত বড় সব্যসাচী মল্লিক ধরা পড়ল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যেও অপূর্বের মন যেন গ্রাহ্যই করিল না। কোনো দুর্ঘটনাও ঘটল না। এত বড় দেশদ্রোহী সে যে পালিয়ে গেল। বাসায় ফিরিয়া দাড়িগোঁফ কামানো হইতে শুরু করিয়া সান্ধানিক স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোয় বাধা পাইল না। সত্য, এটা কিন্তু তোমার অপূর্বর কথা বলা হচ্ছে। এখানে অপূর্ব চরিত্রটা প্রধান হয়ে উঠছে। তার সান্ধানিক, সে ছিল ব্রাহ্মণ, সান্ধানিক, স্নানাহার, পোশাক পরা, অফিসে যাওয়া, সব কিছু এখানে বলা হচ্ছে। কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যে বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতে ধ্যানস্থ হইয়া রহিল। বলছে সে কিন্তু সব কাজই করছে, কিন্তু তার এই সাংসারিক কাজকর্মগুলো ছাড়া সে একটা অপরিচিত যে একটা রাজদ্রোহী, রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের চিন্তাতেই ধ্যানস্থ ছিল। এই অত্যন্ত অন্যমনস্কতা, এই যে অন্যমনস্কতায় তলোয়ারকর লক্ষ্য করিল, চিন্তিত মুখে জিজ্ঞেস করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? বাড়ি থেকে আপনি অপূর্ববাবু কিছু চিঠি পেয়েছেন নাকি? কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা কোথায় গেল? হ্যাঁ, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। তাহলে এখানে রামদাসও ছিল একটা চরিত্র, তলোয়ারকার আর একটা চরিত্র। রামদাস বলছে কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত। টিফিনের সময় একসাথে জলযোগ করত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট্ট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। তাহলে রামদাসের স্ত্রী বলেছিল, যতদিন অপূর্বের বাড়ির লোক এখানে কলকাতায় এসে নিজেদের থাকার ব্যবস্থা করছে, ততদিন যেন এই তার রামদাসের স্ত্রীকে নিজের বোন পরিচয় দিয়ে বলেছিল তার কাছে প্রত্যেক দিন যেন সে যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ যেন গ্রহণ করে, এই জলযোগটা যেন করে। অপূর্ব তাতে রাজি হইয়াছিল। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, অপূর্ব রাজি হইয়াছিল কিসে? অপূর্ব রাজি হইয়াছিল, ঠিক আছে। তো আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত, ব্রাহ্মণই আনত। আজও সে নিরালা অফিসে যখন যেত অপূর্ব, তখন কি হতো, ব্রাহ্মণ পেয়াদা এগুলো নিয়ে আসতো। আচ্ছা,
আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। সে খেতে খেতে বলল তাহার ঘরে কালকে চুরি হয়ে গেছে। সমস্তই যাইতে পারিত, কেবল উপরের ওই সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচে আছে। খ্রিশ্চান মেয়ে ছিল একটা, যে বাড়িতে অপূর্ব ভাড়া ছিল সেখানে তার ওপর তলায় খ্রিশ্চান মেয়ে একজন ছিল। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়েছে। সেই মেয়েটি তার ঘরে ঢুকে জিনিসপত্র গুছিয়ে দিয়েছে, সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষে বিস্ময়কর। তলোয়ারকে বলছে এই কথাগুলো অপূর্ব, যে এমনই সে সব নিখুঁত করে হিসেব করে গুছিয়ে দিয়ে গেছে মেয়েটা, তার উপকার হয়েছে। সেটা অ্যাকাউন্টেন্টের পক্ষে করা কিন্তু বিস্ময়কর। কী কী গেছে তার হিসেব নিকেশ, কী কী যায়নি সব রেখে গেছে। বাস্তবিক এমন তৎপর অত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর। তাছাড়া এত বড় বন্ধু, সে কিন্তু দেখো তলোয়ারকরকে একটু সন্দেহ করছিল, সেই জন্য তলোয়ারকরকে এতটা কিন্তু ব্যাখ্যায় বলছে কথাগুলো। রামদাস কহিল তারপর? অপূর্ব বলল তেওয়ারি ঘরে ছিল না। না, তলোয়ারকর ভালো ছিল, আমি ভুল বললাম, তেওয়ারির কথা হচ্ছে এখানে। তেওয়ারি আর একটা চরিত্র। তলোয়ারকরকে কথাগুলো বলল, যে এমনিই বলল, ধরো কথাগুলো এমনিই বলেছে, সন্দেহ তার হয়েছিল তেওয়ারির প্রতি, ঠিক আছে। অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার। তেওয়ারি যখন বর্মা নাচ দেখতে ফয়াতে গেছে তখনই এই ব্যাপারটা ঘটেছে। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। অপূর্ব ভাবছে যে এই তেওয়ারি ছাড়া এ কাজ কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই। চুরি না করুক সাহায্য তো করেছে, মানে অপূর্ব বলছে যে চুরি না করুক, রামদাসও বলছে যে আমারও অনুমান কতকটা তাই, যে চুরিও না করুক তেওয়ারি লোক লাগিয়ে নিশ্চয়ই সাহায্য করেছে চুরিতে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। এবার খবর হচ্ছে রামদাসের সাথে কথা বলছে অপূর্ব, তখন রামদাস বলছে তারপর, তখন অপূর্ব বলছে তারপর পুলিশে গেলাম খবর দিতে সকালে। কিন্তু এখানে দেখো তোমাদের আসবে তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে এই লাইনটা তুলে। কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে কি দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। তার হঠাৎ করে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ মনে পড়ল, আর সে হেসে ফেলল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিকারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নালটোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাটার আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে সে কহিল, এত বড় বাক্যটা দিয়েছে, সম্পূর্ণটা গিরিশ মহাপাত্রের উপমা টেনেছে, পুরো গিরিশ মহাপাত্রের সম্পর্কে বলছে যে অপূর্ব হাসলো, হেসে বলছে তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। এত মহা হুঁশিয়ার পুলিশের দল গিরিশ মহাপাত্রের কাছে হেরে গেল, অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটাছুটি করে অপব্যয় করলে। ঠিক আছে। রামদাস হাসিয়া কইল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসে বুনো হাঁসের কথা। এটা কে বলেছে বুনো হাঁস ধরাই যে এদের কাজ? উত্তর হবে রামদাস বলেছে। পথের দাবি ছোট গল্পে রামদাস বলেছে। তোমরা কিন্তু উপন্যাস বলবে না, পথের দাবি ছোট গল্পই বলবে। আপনার যদি তোমাদের দিয়ে দেয় পথের দাবি ছোট গল্প কি জাতীয় রচনা, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস নাকি কিছুই না বা কোনোটিই নয়, উত্তর কিন্তু ছোট গল্প হবে, কেননা তোমাদের পাঠ্য বইয়ে ছোট গল্প আছে, তাই তো? আচ্ছা, কোথায় গেল? আপনার চোর ধরে দেওয়ার জন্যে আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? রামদাস বলছে এরা কি বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ,
তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, এদের যে বড় কর্তা সে আত্মীয়, আমার পিতার বন্ধু, মানে নিমাইবাবুর কথা বলা হচ্ছে। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, তাহলে অপূর্বের বাবা নিমাইবাবুর চাকরি করে দিয়েছিল। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। বলছে যেহেতু চাকরি করে দিয়েছিল আবার আপনাকেই এরকম করছে, তাহলে আপনাকেই হয়তো এই কাজের জন্য, যেহেতু চাকরি করে দিয়েছিল সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। সে একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই বলে আবার অপূর্ব কি হলো, একটু সে সংবরণ করে নিল নিজেকে। বলছে আত্মীয় যেহেতু বাবার বন্ধু ছিল সেই জন্য এটা বলা উচিত হলো না। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, আমার দেশের চেয়ে তো তিনি বড় নন, দেশের চেয়ে তিনি বড় নন বা আপনার নন, আমার দেশ আমার কাছে সব থেকে বড় প্রিয়, সব থেকে বড় আপনার। তো এইখানে আসতে পারে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, কার কথা বলা হয়েছে, কে কথাটা বলেছে? অপূর্ব বলেছে নিমাইবাবু সম্পর্কে। আচ্ছা, বরঞ্চ কাকা এখানেও আসতে পারে কাকা বলে সম্বোধন কাকে করা হচ্ছে, অপূর্ব নিমাইবাবুকে কাকা বলে সম্বোধন করেছেন। আচ্ছা, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। এটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কে বলেছে? অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ারকার শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার না নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কী কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। কে বলেছে? অপূর্ব বলেছে। কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোকরা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিয়েছিল, এতটা অপমান করেছিল। তাকে? অপূর্বকে। তার লাঞ্ছনায় এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকার। এমন তারা তো শ্বেতাঙ্গ আর আমরা তো মানে কি কালো চামড়ার লোক। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। মানে যারা আমার মা বোনকে অত্যাচারের হাত থেকে যে বিপ্লবীরা বাঁচাচ্ছে তারাই আমার কাছে বেশি আপনার, ঠিক আছে? সেটাই অপূর্ব বলছে। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল, রেগে গেল। হ্যাঁ, বলিল, কই এ ঘটনা তো আমাকে বলেননি, মানে এইরকম যে অত্যাচার করেছে আপনাকে অপমান করেছে। অপূর্ব কহিল, তাহলে রামদাস তার কে ছিল? সহকর্মী ছিল। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকলই না, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। মানে এতই অপমান সহ্য করে তাদের অভ্যাস হয়ে গেছে যে অপমানটা ওদের গায়ে, হিন্দুস্থানের লোকগুলোর গায়েও ঠেকলো না। আমরা তো হিন্দুস্থানি, মানে অপূর্ব হিন্দুস্থানি, মানে কালো চামড়ার লোক কাদেরকে বলা হয়েছে? হিন্দুস্থানের লোককে বলা হয়েছে। লাথির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। যে হাড় পাঁজরা ভেঙে যায়নি তাতে ওরা খুশি হলো। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। রামদাস চুপ করিয়া কহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসলো। রামদাস ছলছল করে আসলো তার দু চোখ। বলছে, সম্মুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়ালো। তাহলে সম্মুখের ঘড়িতে কটা বাজলো যদি আসে, উত্তর হবে 3টা। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বের ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। সেই দিন বিকালে অফিসে ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে শোয়েবো মিখথিলা এবং এদিকে
সব কটা অফিসেই গোলযোগ ঘটেছে, এই সমস্ত জায়গার নাম। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো, আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার। তাহলে অফিসার বলল, আচ্ছা তাহলে ভামর অফিসে শৃঙ্খলা নেই, এই কথাটা বলল। একটা পরিচয় থাকা চাই, সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, তাহলে অপূর্বকে যেতে হয়েছিল ভামো, ঠিক আছে? অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না, সে রেঙ্গুনের অফিসে কাজ করত। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রহিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা বা পিয়াদা। দেখো কে ছিল সঙ্গে অপূর্বের ভামযাত্রার সময়? অপূর্বের সঙ্গী কে ছিল? একজন আরদালি আর অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তি ছিল না। তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। দেখো বলছে সংবাদ দিও। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে তলোয়ারকার ঘাড় ফিরাইতে বুঝিল, সেই যে গিরিশ মহাপাত্র, সেই বাহারি জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু আর ছড়ি, পামসু এবং ছড়ি হাতে ছড়ি ছিল। প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেটে ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। তাহলে দেখা গেল কি প্রভেদ ছিল, মানে কি পরিবর্তন? গিরিশ মহাপাত্রের বুক পকেটে যে বাঘ আঁকা রুমালটা ছিল, বাঘ চিহ্ন আঁকা, সেইটা কি হয়েছে? গলায় জড়ানো, তাই তো? মহাপাত্র এই দিকে আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্ত একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামও যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে 2 বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ আনে বটে কেউ আফিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি কাজ কি বাবু জুচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবয়। লল্লাটের লেখা তো কেউ খণ্ডাবে না, এটা বলছে লল্লাটের লেখা তো কেউ খণ্ডাবে না। কেন বলা হয়েছে? ওই আবার অপূর্বের সঙ্গে দেখা হয়ে গেছে, যেহেতু অপূর্ব ধর্মভীরু মানুষ, জোচ্চুরিতে সে, কিন্তু বলি কাজ কি বাবু জোচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, এই কথাটা বলেছে, ঠিক আছে? লল্লাটের লেখা তো কেউ খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারি নেই, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। এটা অপূর্ব বলছে গিরিশ মহাপাত্রকে। তলোয়ারকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा। বলছে আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন আসবে। আগে দেখো, গাড়ি ছাড়তে আর মিনিট বাকি ছিল বা বিলম্ব ছিল? উত্তর হবে মিনিট 5 বা 5 মিনিট। তোমাদের এমন দিল, ধরো 3 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, উত্তর হবে 5 মিনিট। আবার এমন দিল অপশানে মিনিট 5, মিনিট 6, মিনিট 2, মিনিট 3, উত্তর হবে মিনিট 5। ঠিক আছে, যেমন দেবে তেমন। তাহলে উত্তর কিন্তু তোমাদের জেনে রাখতে হবে 5 মিনিট। আচ্ছা, তলোয়ারকার তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবু मैंने आपको तो जरूर कहाँ देखा है। গিরিশ মহাপাত্রকে বলল। গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নকরির বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যাঁ। বলছে আমাকে দেখবেন কোথায়? আমি তো নকরির জন্য, মানে চাকরির জন্য এদিক ওদিক যাই। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ
সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। আমার উপর নজর রাখবেন না, সন্দেহ করবেন না, আপনাদের নজর পড়লে আমার আবার চাকরি জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবুমশাই আপনারা বলছে আমি সবই জানি। গিরিশ মহাপাত্র বলতে আমি বামুনের ছেলে, কিন্তু বাবুমশাই আপনারা এমন। অপূর্ব কইল আমি ব্রাহ্মণ। অপূর্ব বলছে আমিও ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির কেশ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে মানে খুব দ্রুত পদে সে উদ্বেগের সাথে সে কী করলো, ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল, মানে দ্রুত পদে সে সামনের দিকে চলে গেল, অগ্রসর হলো। অপূর্ব কহিল এই সব্যসাচীর পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর। এই অপূর্ব কিন্তু চিনতে পেরেছিল গিরিশ মহাপাত্রকে, বলছে এই সব্যসাচীর পিছনে সকলে ঘুরছে বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়িয়া বন্ধুর করমর্দন করিল। কিন্তু তলোয়ারকরের করমর্দন করিল অপূর্ব। আচ্ছা, কিন্তু তখনও মুখ দিয়া তার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। মানে অন্তর্নিহিত তাৎপর্য কী আর হবে? রামদাসের কথা এখানে বলা হচ্ছে, তার প্রশস্ত যে ললাট মানে কপাল ছিল, তার উপরে বিন্দু বিন্দু মেঘের ছায়া, মানে একটা চিন্তার কথা বলা হচ্ছে। সেই অপূর্ব যে চলে যাচ্ছে তার কথা বলা হচ্ছে, যে সুদূর দুর্নিরীক্ষ লোকে তার মনশ্চক্ষু মন তার দিকেই ধেয়ে গেল আর কি অপূর্বর। আর বলছে তলোয়ারকরের সাথে যখন তলোয়ারকর তার সাথে করমর্দন করলো অপূর্বর সাথে, বা অপূর্ব করলো তার করমর্দন তার বন্ধুর সাথে করলো অপূর্ব। আচ্ছা, এখানে যেহেতু বলেছে পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়িয়া বন্ধুর সাথে করমর্দন করলো। অপূর্ব যেহেতু গাড়িতে ছিল সেই জন্য অপূর্ব তলোয়ারকরের সাথে করলো করমর্দন, এটা উত্তর হবে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, এটা প্রশ্ন আসবে যে অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল, উত্তর হবে প্রথম শ্রেণীর যাত্রী। তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল। পৈতা কোথায় ছিল? অপূর্বর পিরানে। এবং সে যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে এনেছিল। স্পর্শ করলে যে সমস্ত ভোজ্য বস্তু, সে যেহেতু ব্রাহ্মণ ছিল, স্পর্শ করলে যেগুলো কিন্তু কী হয়, দুষ্ট শাস্ত্রমতে যেগুলো দুষ্ট হয়ে যায় না সেই রকম খাবার সে এনেছিল। পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল, শুয়ে পড়ল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত, মানে ভোরবেলা পর্যন্ত তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। সে ভাবলো যে আর ভোরবেলা পর্যন্ত তার আর ঘুম ভাঙবে না, নিদ্রার কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল। এটাও তোমাদের প্রশ্ন আসে যে ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পর সে অনুভব করিল। কোন ভ্রমের কথা এখানে বলা হয়েছে? কার ভ্রমের কথা বলা হয়েছে? অপূর্ব ভ্রমটা কী ছিল যে তার নিদ্রার ব্যাঘাত ঘটবে না? কেন? এইখানে এবার আসবে, সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছিল। রাত্রিবেলা 3 বার পুলিশ তার ঘুম ভাঙিয়ে নাম ধাম ঠিকানা লিখতে এসেছিল, তার জন্যই তার নিদ্রার ব্যাঘাত ঘটেছিল, সেই কারণেই কথা বলা হয়েছে। এটাই ছিল ভ্রম প্রসঙ্গে বললে এই কথা বলতে হবে। আর একটা কথা বলছি, কবার ঘুম ভাঙানোর কথা বলা হয়েছে? 3 বার। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। সে বিরক্ত হয়ে একবার প্রতিবাদ করেছিল। অপূর্ব বিরক্ত হয়ে গেছিলো 3 বার যখন ঘুম ভাঙিয়েছে, তখন কে তাকে বলেছিল তুমি তো ইউরোপিয়ান নও? এই কথাটা কে কাকে বলেছিল? বর্মা সাব ইন্সপেক্টর অপূর্বকে কথা বলেছিল। অপূর্ব কহে না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, তাই না? ও যেহেতু প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাসের যাত্রী ছিল। সে হাসিয়া বলে ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। এবার আসতে পারে এখান থেকে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। কোন নিয়মের কথা বলা হয়েছে? এই যে রেলওয়ে কর্মচারী যারা, তাদের কথা, তাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু আমার ঘটতে পারে না। আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি।
সে হাসিয়া না, এটা কে বললো? এটা পুলিশ বলল যে সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য। আমি পুলিশ বলছে, ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, অপূর্বকে বলল। হলো। আচ্ছা, এটা সম্পাদিত, দেখো এখান থেকে সম্পাদিত লেখা আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি তোমাদের কিছু এখানে তথ্য দিয়ে দিই, আছে এখানে দেখো। 1876 ওনার জন্ম, 1938 উনি মারা যান বা ওনার মৃত্যু হয়। জন্ম হুগলি জেলার দেবানন্দপুরে। রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। বর্ণময় জীবনের অধিকারী, শরৎচন্দ্রের লেখায় তার অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। বাংলার গ্রাম জীবন এবং মধ্যবিত্ত মানুষের আশা আকাঙ্ক্ষা, এছাড়া স্বপ্ন সম্ভাবনা তার গল্প উপন্যাসে আশ্চর্য মুন্সিয়ানায় ভাষারূপ পেয়েছে। তার উপন্যাসগুলির মধ্যে বড় দিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শ্রীকান্ত, শেষ প্রশ্ন প্রভৃতি তার লেখা ছোট গল্পগুলোর মধ্যে লালু, মহেশ, অভাগীর স্বর্গ, ঠিক আছে, ইত্যাদি পাঠক মহলে আজও সমাদৃত। এছাড়া দেখো, পাঠ্য রচনাটি তার পথের দাবি উপন্যাসের অংশবিশেষ দেওয়াই আছে। পথের দাবি উপন্যাস তোমাদের বলেই দিয়েছি। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল। পথের দাবি উপন্যাসটি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল কেন? বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে। স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদের প্রতি পক্ষপাত, তাদের দিকে ছিলেন উনি, এবং সেই নিয়ে তিনি যেহেতু লিখেছিলেন, পক্ষপাতের অভিযোগে এই উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল, ঠিক আছে, ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দিয়েছিল। এই গেল পথের দাবি উপন্যাসের আলোচনা, বুঝিয়েও দিলাম। এর পরের ক্লাসে থাকবে প্রশ্নোত্তর পর্ব, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো। আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।